অনন্যা দেবীর মেয়ে মন্দিরাকে আজ পাত্রপক্ষ দেখতে আসছে। পাত্র সুনির্মল শহরের ধনী ব্যবসায়ী রঞ্জিত বাবুর দ্বিতীয় ছেলে। রঞ্জিত বাবু বাজারে মোট মিলিয়ে 7খানা দোকান। ছেলেরাও বাবার সঙ্গে এই একই ব্যবসায় যুক্ত হয়েছে। বড় ছেলে পরিমলের বিয়ে শম্পার সঙ্গে 3 বছর আগে হয়ে গেছে। এখন রঞ্জিত বাবু তার দ্বিতীয় ছেলের জন্য একটি সুন্দরী, ঘরোয়া এবং শিক্ষিত পাত্রী চায়। এজন্যই তারা মন্দিরাকে দেখতে যাচ্ছেন। মন্দিরা তার বাবা মায়ের তৃতীয় মেয়ে। 2 দিদির বিয়ে আগেই হয়ে গেছে। মন্দিরা পড়াশোনার দিক থেকে খুবই ভালো এবং দেখতে শুনতেও সুন্দরী। মধ্যবিত্ত পরিবার। দেখতে আসার দিন সকালে মন্দিরার বড় দিদি মণিদীপা তাকে সাজাতে সাজাতে বলে, কিরে মন্দিরা, আমি তো শুনলাম নাকি তোকে যারা দেখতে আসছে এখানেই যদি তোর বিয়ের কথা পাকা হয়ে যায় না, তাহলে তো তুই রাতারাতি কোটিপতি হয়ে যাবি রে। গাড়ি বাড়ি চাকর বাকর, তোর লাইফ তো পুরো একেবারে সেট, একেবারে পাল্টে যাবে। বিয়ের কথা পাকা হয়ে যায় মানে? হতেই হবে। ওরা তো ঘরোয়া শিক্ষিত পাত্রী চাইছে। এমনিতেও আমি সারাদিন ঘরেই বসে থাকি, আর শিক্ষা দীক্ষা আমার যথেষ্ট রয়েছে। আর রয়ে গেল সুন্দরী। উপরওয়ালা তো আমাকে রূপ ভরে ভরে দিয়েছে। তাই আমি পুরো কনফিডেন্ট যে এখানে আমার বিয়ে পাকা হবেই হবে। তাছাড়া কিছু বুদ্ধি আমাকে নিজেকেও লাগাতে হবে। ওদের প্রত্যেকটা কথায় রাজি হয়ে যাব, আর এত ভালো হওয়ার ভান করব যে ওরা বিয়ে পাকা না করে এখান থেকে যেতেই পারবে না। কিছুক্ষণ পর বিমলা দেবী, সুনির্মল, রঞ্জিত বাবু এবং তাদের ছোট মেয়ে বিনিতা পাত্রী দেখতে আসে। তাদেরকে দেখে অনন্যা দেবী এগিয়ে এসে হেসে হেসে বলেন, আরে আসুন আসুন, আমরা কখন থেকে আপনাদের জন্য অপেক্ষা করছি। আচ্ছা, আপনাদের এত দেরি হলো কেন? বাড়ি চিনতে কি অসুবিধা হচ্ছিল? আরে না না দিদি, বাড়ি চিনতে কোনো রকমের অসুবিধা হয়নি। আসলে আমাদের বাড়ি থেকে বের হতে না একটু দেরি হয়ে গেছে, তার জন্য আমরা খুবই লজ্জিত। আহা, সে তো হতেই পারে। আপনারা এত ব্যস্ত মানুষ, একটু আধটু দেরি তো হতেই পারে। ও কোনো ব্যাপার না। আচ্ছা, বড় ছেলের বড় বৌমা এলো না? আর বলবেন না দিদি, এত বড় বিজনেস, সবাই যদি একটা কাজে চলে আসি তাহলে সেদিকে সমস্যা হয়ে যাবে। বড় ছেলে দোকানে আছে আর বৌমা বাড়িতে। বাড়ি তো আর চাকরদের ভরসায় রেখে আসতে পারি না, না, তাই একজনকে না একজনকে তো থাকতেই হতো। হ্যাঁ মাসিমা, এটা আপনি একদম ঠিক কথা বলেছেন। আমাদেরও তাই হয়। দেখুন না, আজ আমার বড় জায়ের বাপের বাড়িতে একটা অনুষ্ঠান, আর আমার বাড়িতে আপনারা আসছেন। তাই আমরা ঠিক করে নিয়েছি 4 ঘন্টা করে বাপের বাড়ি থেকে ঘুরে আসবো। আমি আর 2 ঘন্টার মধ্যে চলে যাব। গেলে আমার বড় জা তার বাপের বাড়ি যাবে। হ্যাঁ গো মা, মেয়েদের সংসার হয়ে গেলে এই তো এক দায়িত্ব। শ্বশুর বাড়িকে একেবারে নিজেদের সন্তানদের মতো আগলে রাখতে হয়। দিদি, আমরা বলছিলাম এমনিতেই আমাদের অনেক দেরি হয়ে গেছে, এবার তাড়াতাড়ি মেয়েকে ডেকে নিয়ে আসুন, দেখাশোনাটা কমপ্লিট করে নি। কিছুক্ষণের মধ্যেই হাতে চায়ের ট্রে নিয়ে মন্দিরা ঘরের মধ্যে প্রবেশ করে। তাকে দেখে বিমলা দেবী খুশি হয়ে বলেন, বাহ বাহ, ছবিতে যেমন দেখেছিলাম সামনাসামনি তার থেকেও বেশি সুন্দরী তুমি। একেবারে লক্ষ্মী প্রতিমা। তোমার তো বায়োডাটাটা দেখলাম, অনেক দূর পড়াশোনা করেছো। তা বাড়ির কাজকর্ম সব পারো তো? তবে আমরা একটা কথা একটু পরিষ্কার ভাবে বলে নিতে চাই, যাতে করে বিয়ের পরে এইসব নিয়ে কোনো সমস্যা না হয়। আমাদের বাড়িতে সবাই রুটি খেতে খুব পছন্দ করে। জানি বাঙালিদের প্রধান খাদ্য হচ্ছে ভাত। প্রায় 90% বাঙালি ভাত ছাড়া অন্য কিছু পছন্দই করে না। তবে আমাদের বাড়ির লোকেরা অন্য রকম। আমার স্বামী আর আমি আমাদের অনেকটা জীবন রাজ্যের বাইরেই কাটিয়েছি। ছেলে মেয়েদেরকে সঙ্গেই নিয়ে যেতাম। এইসব কারণেই তাদের রুটি খাওয়ার অভ্যেস। রুটি ছাড়া কেউ অন্য কিছু মুখেই দিতে চায় না। তুমি বুঝতে পারছো তো বৌদি, মা কি বলতে চাইছেন? আমাদের বাড়িতে তোমাকে আমাদের সঙ্গে রুটি খেতে হবে। আর শুধু খাওয়া না, আমাদের কি সুন্দর সুন্দর নরম টেস্টি টেস্টি রুটি বানিয়ে খাওয়াতে হবে। বাড়ি থেকে বেরোনোর সময় এটাই আমাদের একমাত্র শর্ত ছিল। এবার তুমি বলো, রুটি বানাতে তোমার কি কোনো সমস্যা আছে? আরে রুটি বানাতে আবার কিসের সমস্যা? আমি রুটি খুব ভালো বানাতে পারি। ইনফ্যাক্ট বাড়িতে যখনই রুটি হয় আমি রুটি বানাই। আমার হাতে রুটি খেয়ে সবাই খুব প্রশংসাও করে। এতে আমার কোনো রকমের সমস্যা নেই। আমি তো ভেবেছিলাম আপনারা হয়তো আমাকে অনেক বড় কিছু বলবেন। এই সামান্য রুটি বানানোটা এই আবার এমন কি কাজ? বৌদি, তুমি কিন্তু বিষয়টাকে সামান্য বলে উড়িয়ে দিতে পারো না। পুরো কথাটা শোনো, তারপর বলবে রাজি কিনা। আমি বলছি তো আমার কোনো রকমের সমস্যা হবে না। এরপর আর কিছু বলতে হবে না। বাড়ির লোকজন যদি 2টো বেশি রুটি খায় তাতেও আমার কোনো ক্ষতি নেই। যেখানে 20টা রুটি হয় সেখানে আরো 2-4টে বেশি হবে। এতে আবার অসুবিধার কি আছে? বাড়ির লোকজনকে পেট ভরে খাইয়ে আমি শান্তি পাই। আপনারা কেউ কোনো রকমের চিন্তা করবেন না। আমি কথা দিচ্ছি, আপনাদের সবাইকে আমি সারা জীবন রুটি করেই খাওয়াবো। বিনিতা এবং বিমলা দেবী মন্দিরাকে আরো কিছু তথ্য দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু মন্দিরা যাতে বিয়ে ভেঙে না যায় সে উত্তেজনায় তাদের সব কথাই রাজি হয়ে যাচ্ছিল এবং তাদেরকে পরবর্তী কথা বলতেই দিচ্ছিল না।
পাত্রী এত বেশি অ্যাক্টিভ দেখে পাত্রপক্ষ আর কোনো আপত্তি করে না এবং তারা বিয়েতে রাজি হয়ে যায়। কিছুদিন পর শুধু ধুমধাম করে মন্দিরার বিয়ে হয় এবং সে তার নতুন শ্বশুরবাড়িতে আসে। 1 সপ্তাহ কাটার পর মন্দিরা প্রথমবারের জন্য রান্নাঘরে প্রবেশ করে। তখন তার বড় যা শম্পা বলে, থ্যাংক গড মন্দিরা, তুমি এসে গেছো। 3 বছর একা একা না এত বড় পরিবারের দায়িত্ব নিতে নিতে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। এবার থেকে রুটি বানাতে তুমি আমাকে সাহায্য করবে, কেমন? দিদি দিদি তুমি একটু শান্ত হও, আর এত বেশি স্ট্রেস নিও না। চিন্তা করো না, আমি তোমাকে শুধু সাহায্য করব না, এবার থেকে রুটি বানানোর পুরো দায়িত্বটা আমিই নিচ্ছি। তুমি বাদবাকি সবজি এবং অন্যান্য জিনিসগুলো বানিয়ে নিও, রুটিটা আমি করে নেব, কেমন? তুমি পুরোপুরি রুটির দায়িত্ব নিয়ে নিচ্ছ? সত্যি সত্যি বলছো তো? পরে আবার অন্যরকম কোনো কথা বলবে না তো? দেখো, পরে কিন্তু আমার নামে দোষ দিলে চলবে না। তুমি নিজে থেকে এই দায়িত্বটা নিচ্ছ। দিদি, মন্দিরার না একটা কথা 100 কথার সমান। সারা স্কুল কলেজ আমি আমার কথার জন্যই ফেমাস ছিলাম, জানো? আমি একবার যে কথা বলে দিই না, সারা জীবন সেটা রাখার চেষ্টা করি। আজকে এখানে দাঁড়িয়ে আমি তোমাকে বলে দিচ্ছি, আমি আজ থেকে রুটি বানানোর সমস্ত দায়িত্ব নিলাম, আর তোমাকে এ বিষয়ে কোনো রকমের চিন্তা করতে হবে না। মন্দিরার এই কথা শুনে শম্পা যেন আকাশের তারা হাতে পেয়েছিল। তার আনন্দের সীমা ছিল না। ওদিকে মন্দিরা মনে মনে চিন্তা করে, বাপরে বাপ, এরা রুটি বানানো নিয়ে এত টেনশন করে। আমি তো এদের টেনশন দেখে অবাক হয়ে যাচ্ছি। আমি বাড়িতে আধ ঘন্টায় 15-20টা রুটি বানিয়ে ফেলতাম। এদের জন্য যদি আমাকে 30-35টা রুটি বানাতেই হয়, খুব জোর কত সময় লাগবে? 1 ঘন্টা লাগবে। সকাল দুপুর সন্ধ্যা মোট 3 ঘন্টা রান্নাঘরে থাকবো। বাকি সারাদিন তো আমি ফ্রি। নিজের ইচ্ছে মতোই সবকিছু করতে পারবো, শুধু রুটি বানানো, ব্যাস। আর কোনো দায়িত্ব আমার নেই। এরকম বাড়ি হলে তো মেয়েরাই শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি যাবেই না। মন্দিরা মনে মনে খুবই খুশি হচ্ছিল যে শ্বশুর বাড়িতে এসে তাকে শুধু দিনে 3 বার রুটি বানাতে হবে, এছাড়া আর কোনো দায়িত্বই নেই। তবে সে জানতো না তার ভাগ্যে কি রকম বিপদ আসতে চলেছে। সকালবেলা রুটি বানাতে গিয়ে সে যেই রান্নাঘরে কাবার্ড খোলে, সে দেখে সেখানে বড় বড় 10 রকমের টিন রাখা আছে। এইসব দেখে সে একটু অবাক হয় এবং তার শাশুড়িকে জিজ্ঞাসা করে, আচ্ছা মা, কাবার্ডে তো এখানে অনেকগুলো টিন রাখা আছে, সবগুলো একই রকম দেখতে। আটা কোন টিনে রাখা আছে আমাকে একটু দেখিয়ে দিন না। বৌমা, এগুলোতে সবেতেই আটা রাখা আছে। ওই দেখো, বাম দিক থেকে ওটা জবের আটা, তার পাশেই হচ্ছে মক্কা আটা, পাশেটা জোয়ারের, এদিকেটা বাজরা, ওদিকেরটা রাগি। এটা আপাতত চালের আটা। আবার এই দিকেরটা সেদ্ধ চালের আটা, আর ডান দিকেরটা ওখানে গমের আটা। আর এই যে এই বড় টিনটাতে আছে মাল্টিগ্রেন। এত রকম আটা দেখে মন্দিরার মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। সে অবাক হয়ে বলে, কিন্তু মা, এত ধরনের আটা নিয়ে কি হয়? রুটি তৈরির জন্য তো শুধু গমের আটা লাগে। বোমা, আমি বলেছিলাম না যে আমরা জীবনের বেশিরভাগ বাইরে বাইরে কাটিয়েছি। তোমার বাবার শুরু থেকেই কাপড়ের ব্যবসা ছিল, এই জন্য কখনো পাঞ্জাব, কখনো হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট এইসব জায়গায় ঘুরে ঘুরে কাটাতে হয়েছে। আর এখানের মানুষেরা গমের থেকে বেশি অন্য জিনিসের রুটি খায়, আর ওখানকার মানুষেরা গমের থেকে বেশি অন্যান্য জিনিসের রুটি খায়। আমাদেরও সেই খাবারই অভ্যেস হয়ে গেছে। সারা সপ্তাহে আমরা বিভিন্ন ধরনের রুটি খাই, কখনো এক আটার রুটি 2 দিন হয় না। কিন্তু মা, অন্যান্য জিনিসের আটাগুলোতে তো রুটি বানানোর পদ্ধতি আলাদা। হ্যাঁ, সে তো হবে। এগুলোর মধ্যে গমের আটার রুটি বানানো সব থেকে সোজা। তবে গমের আটার রুটি একদিনের বেশি কেউ খেতে চাইবে না। বাদবাকি জোয়ার, বাজরা, রাগি এসব আটা রুটির তুলনামূলকভাবে অনেকটাই কঠিন। এগুলো হাতে করে তৈরি করতে হয়। প্রত্যেকটা রুটির পদ্ধতি আলাদা রকম হয়। তবে হ্যাঁ, খুব সাবধানে করতে হয়। একটু এপাশ থেকে ওপাশ হলে রুটি পুরোপুরি নষ্ট হয়ে যায়, তখন মুখে নেওয়া যায় না। তুমি তো খুব সুন্দর রুটি বানাতে পারো, তবে খুব সাবধানে। আর সুস্বাদু রুটি তো তুমি আমাদেরকে করে খাওয়াবে, এটা তো আমাদের ভরসা আছেই। এতক্ষণ ধরে মন্দিরা রুটি বানানো নিয়ে যে পরিমাণের আনন্দিত ছিল, এই 10 মিনিটের মধ্যে তার সমস্ত আনন্দ একেবারে ভ্যানিশ হয়ে যায় এবং মাথায় চিন্তার ভাঁজ এসে যায়। কারণ গমের আটার রুটি ছাড়া অন্যান্য আটার রুটি বানানো তো দূরের কথা, সে কখনো চোখেই দেখেনি। সে গভীর চিন্তায় পড়ে যায় যে কি করে এই ঝামেলা সামলাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি সব ঠিকঠাক করে নেব। তবে হ্যাঁ, আজ এমনিতে একটু দেরি হয়ে গেছে, তাই আজকে আমি এখন গমের আটা রুটি করে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাই তুমি করে দাও। এরপর মন্দিরা গমের আটা রুটি তৈরি করে এবং সবাইকে খেতে দেয়। সত্যি মন্দিরা রুটি খুব ভালোই তৈরি করত এবং তার হাতে রুটি খেয়ে শ্বশুরবাড়ির সবাই কম বেশি সুনাম করতে থাকে। এবার এত দেরি হয়ে গেল, দুপুরবেলা কেউ গমের আটা রুটি খাবে বলে তো মনে হয় না। এখন আমি কি করব? একবার মাকে ফোন করে জিজ্ঞাসা করব। হ্যাঁ, তাই বরণ করি।
মন্দিরা তার মাকে ফোন করে এবং জোয়ার বাজরা এগুলোর রুটি তৈরির পদ্ধতি জিজ্ঞাসা করে। অনন্যা দেবীও তার জীবনে কখনোই এইসব জিনিসের রুটি বানায়নি এবং তাই তিনিও খুব চিন্তিত হয়ে পড়েন। মন্দিরা ইউটিউবে রুটি বানানোর পদ্ধতি দেখে এবং দুপুরবেলা বাজরার রুটি তৈরি করে, কিন্তু একটাও রুটি ভালো করে সে তৈরি করতে পারে না। বিমলা দেবী সেখানে এসে রুটি দেখে বলেন, এটা কি বৌমা, তুমি বাজরার রুটির আটা এত নরম করে ফেলেছো, প্রত্যেকটা রুটি তো নষ্ট হয়ে যাচ্ছে। ওদিকে সবাই খেতে বসেছে, একটু তাড়াতাড়ি করে হাত চালিয়ে রুটিগুলো করে দাও। হ্যাঁ হ্যাঁ মা, আমি করে দিচ্ছি, আর 10 মিনিট আমাকে সময় দিন, আমি 10 মিনিটের মধ্যে সবাইকে রুটি করে দিচ্ছি। এভাবেই মন্দিরা সমস্যায় পড়ে যায় এবং কোন রকম ভাবে কষ্ট সৃষ্টে অর্ধেক কাঁচা অর্ধেক পাকা আবার বাঁকা টায়রা রুটি তৈরি করে নিয়ে যায়। শ্বশুরবাড়ির লোকজনকে খেতে দেয়, সবাই রুটি খেয়ে উঠে যায়, কেউ কিছুই বলে না। তবে শাশুড়ি একটু অসন্তুষ্টি প্রকাশ করেন, যার ফলে মন্দিরার মন আরো খারাপ হয়ে যায়। এভাবেই দিন কাটতে থাকে। মন্দিরার জীবন ধীরে ধীরে অতিষ্ঠ হয়ে ওঠে। সারাদিন রাত ফোনে রুটি বানানোর পদ্ধতি দেখতে থাকে সে। এদিকে অনন্যা দেবী মেয়েকে এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য একদিন বড় বড় কয়েক টিফিন নিয়ে তাদের বাড়িতে হাজির হয়ে যান। মা, তুমি এসেছো, বলতে পারতে আমি তোমার জন্য খাবার দাবার তৈরি করে রাখতাম। তার কোনো প্রয়োজন নেই, আমি তোদের সবার জন্য খাবার তৈরি করে এনেছি, সবাইকে খেতে ডাক। এরপর সবাই অনন্যা দেবীকে দেখে খুব খুশি হয়ে যায় ও খাবার টেবিলে খেতে বসে। টিফিনের কৌটো খুলে এক এক করে বিরিয়ানি, ফ্রাইড রাইস, কর্ন রাইস এরকমই 10 রকমের ভাতের আইটেম তাদের সামনে তুলে ধরেন। প্রত্যেকে একটু একটু করে সেসব খাবার খায় এবং সেসব খাবার তাদের এতই ভালো লাগে যে তারা প্রশংসা করতে থাকে। এরপর সবাই সেসব খাবারের জন্য প্রত্যেক দিন মন্দিরার কাছে আবদার করতে থাকে। মন্দিরা রুটির ঝামেলা ছেড়ে এবার থেকে প্রত্যেকদিন তাদের সবার জন্য ভাতের কোনো না কোনো আইটেম তৈরি করত। এত বড় সমস্যা থেকে মন্দিরা মুক্তি পায় এবং শ্বশুরবাড়িতে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। কৈলাস তার স্ত্রী মধু, রীতা, রিমা ও 2 মেয়েকে নিয়ে কেশবপুর গ্রামে বসবাস করতেন। কৈলাস গরিব হলেও সৎ ও নিরীহ প্রকৃতির মানুষ ছিল। নিজে মেহনত করে যতটুকু রোজগার করে তাতেই সন্তুষ্ট থাকে। কৈলাসের স্ত্রী মধুও খুব শান্ত স্বভাবের মেয়ে ছিল। স্বামী যা রোজগার করে নিয়ে আসতো তা দিয়েই সহজ সরলভাবে সংসার চালায়। গরিব হলেও তাদের কোনোই অভাব ছিল না সংসারে, কারণ কৈলাস জমিদার বাবুর বাড়িতে কাজ করে ও জমি চাষবাস সমস্ত কিছুই দেখাশোনা করে। কৈলাসের 2 মেয়েকে স্কুলে পড়ানো থেকে আরম্ভ করে তাদের সমস্ত শখ আহ্লাদ সবকিছুই সে পূরণ করে। একদিন 2 মেয়ে স্কুলে বন্ধুদের টিফিনে পিৎজা দেখে তাদের খুব খেতে ইচ্ছা করে, তাই বাড়িতে এসে তাদের মাকে বলে, মা, ও মা, আজকে ভাত খাবো না, আজকে পিৎজা খাবো। স্কুলের বন্ধুদেরকে টিফিনে পিৎজা নিয়ে যেতে দেখেছিলাম, আমারও দেখে খুব খেতে ইচ্ছা করছিল, কিন্তু তখন কোথায় পাবো, আমার কাছে তো টাকা নেই। তাই তুমি আমাকে পিৎজা এনে দিতে বলো না বাবাকে। হ্যাঁ মা, বাবাকে বলো না আমাদেরকে যেমন হোক করে পিৎজা খাওয়াতে। রোজ রোজ ভাত খেতে ভালো লাগে না, একদিন বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসতে বলবে বাবাকে। বাড়িতে এসে রোজের একঘেয়েমি খাবার ভালো লাগে না খেতে আর। আচ্ছা বাবা, ঠিক আছে, এখন পিৎজা কোথায় পাবো বল? তোদের বাবার বাইরে পত্র হোক, তখন না হলে পিৎজা নিয়ে আসতে বলবো। এখন চুপ করে হাত মুখ ধুয়ে ভাত খেয়ে নে। মায়ের কথা শুনে রীতা ও রিমা চুপ করে মাথা নিচু করে ভাত খেয়ে উঠে পড়ে। সন্তানের মুখের দিকে তাকিয়ে মধুর মায়া লেগে যায়। তখন সে তার স্বামীকে গিয়ে বলে, ওগো শুনছো, বলছি তোমার হাতে কিছু টাকা আছে? এখন আমাকে সংসার করতে যা দিয়েছিলে তা তো প্রায় শেষের পথে, এখনো মাস শেষ হতে 1 সপ্তাহ বাকি আছে। এই 1 সপ্তাহ আমাকে ওটা দিয়েই চালাতে হবে। তোমার কাছে কিছু টাকা থাকলে মেয়ে দুটোর জন্য একটু পিৎজা নিয়ে আসবে। ফুলে নাকি কাকে খেতে দেখেছে, সেই থেকে বাড়িতে এসে মাথা খারাপ করে দিচ্ছে। আমি বাবু ওইসব পিৎজা কি জিনিস আমি জানি না, তুমি একটু বাজারে খোঁজ করে দেখো তো, খোঁজ পেলে হাতে করে কিনে নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, সে নয় দেখবো। তুমি এখন আমাকে কিছু খেতে দাও তো, জমিদার বাবুর বাড়িতে এক্ষুনি যেতে হবে। এমনিতে চাষিরা সব ধান কেটে নিয়েছে, আমার ওখানে অনেক কাজ আছে। চটপট 2টো খাবার দাও তো, খেয়ে তাড়াতাড়ি বেরোতে হবে। কৈলাস দুপুরে খাওয়া দাওয়া করে জমিদার বাবুর বাড়িতে কাজে চলে আসে। তারপর সন্ধ্যাবেলা বাড়ি ফেরার সময় বাজারে পিৎজা পাওয়া না গেলে কৈলাস মেয়েদের জন্য গরম গরম জিলাপি আর সিঙ্গারা কিনে নিয়ে আসে। এই দেখো রীতা, রিমা, আমি তোমাদের জন্য কি নিয়ে এসেছি। এই দেখো তোমাদের জন্য গরম গরম সিঙ্গারা জিলিপি নিয়ে এসেছি, একেবারে গরম আছে।
কৈলাসের ডাক শুনে রীতা আর রিমা ছুটে আসে বাবার কাছে। তুমি কি নিয়ে এসেছো বাবা? এটা কি সিঙ্গারা জিলেবি? এ তো রোজ রোজ খাই। বাবা, আমাদের তো পিৎজা খেতে ইচ্ছা করেছে, সিঙ্গারা আর জিলিপি নয়। খেয়ে তো দেখো, একদম নাম করে দোকান থেকে নিয়ে এসেছি। একবার খেলেই বারবার খেতে মন যাবে। আর না যদি খাও তাহলে আমি আর তোমার মা খেয়ে নেবো। হা 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 হা। বাবার কথায় দুই মেয়ে গুড়গুড় করে এসে সিঙ্গারা জিলিপি খেতে শুরু করে। এক কামড় দিয়েই রীতা বলে, সত্যি বাবা, দারুণ খেতে। অনেক সিঙ্গারা খেয়েছি, কিন্তু এরকম সিঙ্গারা কোনোদিনও খাইনি। হ্যাঁ বাবা, জিলিপিটাও খুব টেস্টি, খাস্তা মুচমুচে জিলিপি। এরপর থেকে তারা রোজ বাবার কাছে ওই দোকানে সিঙ্গারা খাওয়ার জন্য বায়না করে। কৈলাস প্রত্যেকদিন সন্ধে হলেই বাড়ি ফেরার সময় মেয়েদের জন্য জিলিপি আর সিঙ্গারা নিয়ে আসে। মধু প্রত্যেকদিন কৈলাসের এই সিঙ্গারা জিলিপি নিয়ে আসার জন্য রেগে যায়। তুমি কিন্তু প্রতিদিন নিয়ে এসে না ওদের সাহস বাড়িয়ে দিচ্ছ। প্রত্যেকদিন বাইরে থেকে নিয়ে আসে খাবার খাওয়া ভালো না শরীরের পক্ষে। কাল থেকে একদম নিয়ে আসবে না তো, আমি না হয় বাড়িতেই বানিয়ে দেব। কেনা খাবার খেয়ে লিভারের প্রবলেম হয়ে যাবে। সেদিনের পর থেকে মধু প্রতিদিনই তার মেয়েদের জন্য সিঙ্গারা জিলিপি বানিয়ে দেয়। মধুর হাতে সিঙ্গারা জিলিপি ভীষণ সুস্বাদু, দোকানের থেকেও ভালো খেতে। তাই মেয়েরা আর কোনোদিনই দোকানের খাবারের নাম মুখে নেয় না। মায়ের হাতে সুস্বাদু সিঙ্গারা জিলিপি খেয়ে তারা আর রাতে কিছু না খেয়ে শুয়ে পড়ে। তারপর হঠাৎ একদিন কৈলাস মন খারাপ করে কাজ থেকে বাড়ি ফিরে আসে। মধু জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে গো? মনটা এরকম খারাপ লাগছে কেন? কিছু হয়েছে নাকি? এভাবে চুপ করে মাথায় হাত দিয়ে বসে পড়লে। এই বলো না, কিছু হয়েছে নাকি? তোমাকে দেখে না আমার খুব অস্থির লাগছে। হঠাৎ মনটা ছোট করে বাড়ি ফিরে এলে। সব সর্বনাশ হয়ে গেছে। আমার কাজটা আজ থেকে বন্ধ হয়ে গেছে। আমি কি করব কিছুই ভেবে পাচ্ছি না। জমিদার আমাকে বের করে দিয়েছে। কেন বের করে দিয়েছে? তুমি কি কিছু দোষ করেছো যে তোমাকে বার করে দিল? তখন কৈলাস মধুকে ঘটনাটা বলে। ঠিক কি ঘটেছিল জমিদার বাবুর ওখানে, তার জন্য আমাদের একটু ঘটনার পিছনে যেতে হবে। আমাদের জমির সব ধান চলে গেল কি করে? কৈলাস, আমি তোকে দায়িত্ব দিয়েছিলাম দেখাশোনা করার। তুই কি সারাদিন না দেখেই ঘুমাস নাকি? না বাবু, আমি তো সারাদিনই চাষিদের সঙ্গেই থাকি। ওখানেই তো দেখাশোনা করি। তারা ঠিকঠাক ভাবে কাজ করছে নাকি এই সবই তো আমি দেখাশোনা করি। তখন আর এক কাজের লোক হেমন্ত এসে বলে, কৈলাস স্যারের সঙ্গে কি একটা মেসেজ দিয়েছিল, তারপরেই তো আস্তে আস্তে গাছগুলো জ্বলে পুড়ে মরে গেল। না বাবু, আমি কিছুই মেশাইনি। আমি শুধু সার আর কোল মিশিয়ে গাছে দিয়েছিলাম। জমিদার বাবু কৈলাসের কোনো কথা শুনলেন না। বিশ্বাসঘাতক! আমি তোকে কতদিন থেকে বিশ্বাস করতাম। তুই এখন বিশ্বাসের দাম রাখলি না, একদম বিশ্বাসঘাতকতা করলি। বেরিয়ে যা এক্ষুনি আমার চোখের সামনে থেকে। এক মুহূর্ত আমার চোখের সামনে থাকবি না। দারোয়ান, একে এখান থেকে একদম বের করে দাও। জমিদার বাবু সব ধান নষ্ট হয়ে গেছে বলে আমাকে বিশ্বাসঘাতকতার অপবাদ দিয়ে বের করে দিয়েছে। আর কাজেও নেবে না বলে মানা করে দিয়েছে। ঠিক আছে, তুমি ওসব কিছু চিন্তা করো না। ভগবানের দিন ভগবান ঠিক পার করে দেবে। 2 দিন কষ্ট হবে, তারপর কিছু না কিছু ভগবান ঠিক মিলিয়ে দেবে। তখন তুমি আবারও রোজগার করবে, আবার তোমার মেয়েদের জন্য ভালো ভালো খাবার কিনে নিয়ে আসবে। এরপর মাসের পর মাস কেটে যায়। কৈলাসের কোনো কাজের সন্ধান মেলে না। যেটুকু ঘরে টাকা ছিল সব শেষ হয়ে গেছে। পেটের দায় মেটানোর জন্য কৈলাস কাজের চেষ্টায় তন্ন করে ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু কোনো কাজই আর মেলে না। হতাশ হয়ে ঘরে ফিরে এসে বসে আছে। মধু এসে বলে, কি গো, কিছু কাজ পেলে কোথাও? কথা বলছো না কেন, চুপ করে আছো যে? কৈলাস মনমরা করে মধুকে উত্তর দেয়, সারাদিন ঘুরে ঘাড়ে কোথাও কাজ পেলাম না। আর এইভাবে আর কদিনই বা বসে বসে কাটাবো? টাকা পয়সা তো আস্তে আস্তে সবই শেষ হতে চলেছে। ওইসব চিন্তা করে করেই তো আমাকে আরো অসুস্থ করে তুলেছে। এইভাবেই চিন্তা করতে করতে কৈলাস মাথা ঘুরে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। তারপর তাড়াতাড়ি করে মধু হসপিটালে নিয়ে গেলে ডক্টর কৈলাসকে ভর্তি করে নেয়। ডক্টর মধুকে বলেন, আপনার স্বামীর হার্ট অ্যাটাক হয়েছে। কিছুদিনের মধ্যেই হার্ট অপারেশন করতে হবে, না হলে আপনার স্বামীকে বাঁচানো যাবে না। ডক্টরের কথা শুনে মধুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এখন আমি কি করব? এত টাকা কোথায় পাবো আমি? হার্ট অপারেশন করতে তো অনেক খরচ। আমি কিচ্ছু বুঝতে পারছি না। ভগবান, তুমি কিছু একটা রাস্তা দেখাও। একদিকে আমার সংসার, বাচ্চারা, আর একদিকে আমার স্বামী। আমি একা কি করব? ভগবান, আমাকে কিছু পথ দেখাও। এভাবেই মধু ঘরে এসে চুপ করে বসে বসে কাঁদতে থাকে। তখন তার 2 মেয়ে তাদের জমানো কিছু পয়সা ভাঁড়ে রাখা ছিল,
সেই টাকা জমানোর ভাঁড় এনে মায়ের হাতে তুলে দেয়। এই নাও মা, আমাদের ভাঁড়ে যা পয়সা জমানো ছিল তা দিয়ে তুমি সিঙ্গারার দোকান করো। তোমার হাতে সিঙ্গারা খুব টেস্টি। হ্যাঁ মা, সিঙ্গারার দোকান থেকে যা রোজগার হবে সেই টাকা জমিয়ে বাবার অপারেশন করতে পারবে। তাহলে বাবা আগের মতো আবার সুস্থ হয়ে যাবে। মধু দুই মেয়ের কথায় ঠেলা গাড়িতে সিঙ্গারা ভেজে বিক্রি করতে থাকে। মধুর হাতে সিঙ্গারা এত সুস্বাদু যে একবার খেয়ে লোক বারে বারে খেতে আসে। বৌদি, তোমার সিঙ্গারাটা বেশ সুন্দর খেতে, আমাকে আরো 5 করে দাও, বাড়িতে নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, এই যে দাদা, এই নিন আপনার সিঙ্গারা, গরম গরম ভেঙে দিলাম। বাড়ি নিয়ে যান, সবাই খেলে খুশি হবে। আমার হাতে সিঙ্গারা তো যে একবার খাবে সব সময় খেতে চাইবে। ওহ, কি সুস্বাদু খেতে! আমাকে আরো 2টো দাও তো দেখি, বেশ ভালো লাগছে খেতে। এইভাবে মধুর সিঙ্গারার দোকান ভালোই চলতে থাকে। তারপর কিছু টাকা জমিয়ে স্বামীর অপারেশনের কাজে লাগায়। মধু এখন ঠেলা গাড়িতেই সিঙ্গারা বিক্রি করে তার সংসার চালায় ও স্বামীর চিকিৎসা করে। কৈলাস ভালো হয়ে বাড়ি ফিরে আসে। মধু, তুমি খুবই ভালো মেয়ে, নাহলে এই পরিস্থিতি সংসারটাকে চালিয়ে আমাকে ফিরিয়ে আনতে পারতে। তুমি এই খারাপ সময়ে এত বড় একটা দায়িত্ব নিয়ে দেখিয়ে দিলে। সত্যি সংসারে হাল মেয়েরাও ধরতে পারে, না হলে ওই ছোট ছোট বাচ্চাদের মুখে খাবার তুলে দেওয়া, আমার ওষুধপত্র, হসপিটাল খরচ, যে সে খরচ নয়। তোমাকে কি বলে যে ধন্যবাদ জানাবো, আমার কাছে ভাষার কিছুই নেই। আমার সংসার, আমার বাচ্চা, আমার স্বামী, আমি দায়িত্ব নেব না তো কে নেবে? আমার তো কর্তব্য আছে একটা সংসারের প্রতি, নাকি? তুমি যতদিন রোজগার করেছো ততদিন সংসারটা চালিয়েছো। এখন তুমি অসুস্থ, তাই আমাকেই দায়িত্ব নিতে হয়েছে। এতে ধন্যবাদের কি আছে বলো তো? এটা আমার কর্তব্য নয়, আমার দায়িত্ব। কৈলাস কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে গেলে মধুর সঙ্গে সিঙ্গারা বিক্রির কাজে হাত লাগায় এবং তাদের দোকান খুব রমরম করে চলে। এখন ঠেলা গাড়ি থেকে বড় দোকান করে নিয়েছে, মধুর সিঙ্গারা জিলিপির দোকান, যেখানে গরম গরম খাস্তা সুস্বাদু সিঙ্গারা ও জিলিপি পাওয়া যায়। তারপর হঠাৎ একদিন জমিদার বাবু তাদের সিঙ্গারার দোকানে আসেন। আরে কৈলাস জি, কেমন আছিস? শুনেছি তোর নাকি হার্ট অপারেশন হয়েছে, আমাকে ক্ষমা করে দে। এই তোর অসুস্থতার কারণ আমিই দায়ী। তোকে সেদিনে যদি না আমি অপমান করে বের করে দিতাম, তাহলে তুই এত ডিপ্রেশনে যেতিস না। আমার বহুত বড় ভুল হয়ে গেছে। আসলে হেমন্ত আমাকে ঠকিয়েছে আর দোষটা তোর ঘাড়ে দিয়ে দিয়েছে। সেদিন আমার ক্ষতি দেখে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম আর সব রাগ তোর উপরেই তুলে ফেলেছি। আমার ভুল হয়ে গেছে জানিস, তুই আমাকে ক্ষমা করিস ভাই। এই বলে কৈলাস জমিদার বাবুকে চুপ করিয়ে দেয়। জমিদার বাবু সেখান থেকে চলে যায়। তারপর নিজেরা নিজেদের দোকান নিয়ে ব্যস্ত হয়ে যায়।